20 লাখ ক্যাশ আর 60 লাখ টাকার মতো জুয়েলারি, হয়ে গেল তো 80 লাখ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এসব হলো কি করে? ঠিক আছে, আমি বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে তো? কি হয়েছে? শোনো, একটা প্রবলেম হয়ে গেছে। আসলে দিল্লিতে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর হার্ট অ্যাটাক হয়েছে। ওর বাবা মা খুব টেনশনে আছে, ওরা বুঝতেই পারছে না কি করবে। আমার ওখানে যাওয়াটা খুবই দরকার। আচ্ছা, তাহলে এটাকে মুম্বাই কি করে পাঠাবো? সেটাই তো একটা প্রবলেম। আমি ব্রোকারকে বলছি যেন 2-1 দিনের সময় দেয় আমাকে, তারপর ব্যাঙ্গালোরে এসে আমি টাকা নিয়ে যাব। ঠিক আছে। তবে শোন, চিন্তা করো না, আমি 2 দিনেই ফিরে আসবো। যদি এরকম এমার্জেন্সি না হতো আমি যেতামই না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে ট্যাক্সিতে তুলে দিব, চলো। হ্যাঁ। তবে শোন, বরঞ্চ একটা কাজ করি, এখানে মনে হয় না ট্যাক্সি পাবো। আমি বরং ওই সিগন্যালের কাছে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে আসছি, তুমি এখানে অপেক্ষা করো, ঠিক আছে? The number you have dialed is currently switched off. The number you have dialed is currently switched off. আমি কিছু বলেছেন? দিল্লির কোথায় গেছেন? না রে বাবু, ও খুব টেনশনে ছিল আর আমিও। তারপরে ও ট্যাক্সি ডাকতে গেল আর জানি না কি হলো, ফোনেও পাচ্ছি না। আচ্ছা, সেই হোটেল যেখানে উনি উঠেছিলেন? কৃষ্ণা নাম বলেছিল ও। আমি এক কাজ করছি, ওখানে গিয়ে একবার দেখে আসছি। ঠিক আছে, যা দেখে আয়। সরি স্যার, আব্বাস আলী নামের কোনো গেস্ট নেই এখানে। The number you have dialed. The number you have dialed is currently. আমি ফোনটা এখনো বন্ধ বলছে, মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। না শোনা, আমি বললাম তো, ও খুব টেনশনে ছিল। ওর বন্ধুর হার্ট অ্যাটাক হয়েছে। এরকমও তো হতে পারে যে ও দিল্লি পৌঁছে ফোন করবে। যে নম্বরটিতে ফোন করছেন সেটি এখন বন্ধ আছে। The number you have dialed currently switched off. আমার সত্যিই মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। না রে, এরকমও তো হতে পারে যে ও কোথাও আটকে গেছে। মোবাইলের ব্যাটারিতে হয়তো চার্জ নেই, চার্জও করতে পারছে না। না, আমার সত্যিই মনে হচ্ছে উনি তোমাকে ঠকিয়েছে, তোমাকে বোকা বানিয়েছে। আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। এমনটা না হয় উনি যেন আমাদের নাগালের বাইরে চলে না যান। হাই, আমি তাবাসুম, বয়স 41, আমি ডিভোর্সি। 17 বছরের ছেলে আছে। ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট ফার্মে ভালো পজিশনে চাকরি করি। আমার একজন লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ডের প্রয়োজন। হাই, আমি নার্গিস, 39 বছর বয়স। আমার একটা 8 বছরের ছেলে আছে। আমি ভোপালের প্রাইভেট ফার্মের সিনিয়র লেভেল ম্যানেজার। আমি এমন একজন সঙ্গীকে চাই যে আমার সাথে জীবনের সমস্ত খুশিকে ভাগ করে নেবে। নমস্কার, আমি গিরিজা, বড়দায় থাকি। আমার স্বামীর থেকে সেপারেটেড আর আমার কোনো সন্তান নেই। নিজের জন্য এমন কাউকে খুঁজছি যিনি আমাকে বুঝবেন আর আমার খেয়াল রাখবেন। হ্যালো, আই এম বৈশালী, আমি একজন উইডো। আমি আমার স্বামীকে 4 বছর আগে হারিয়েছি হার্ট অ্যাটাকের জন্য। আমি এখন এমন একজনের অপেক্ষা করছি যে আমার খেয়াল রাখবে, আর আমি তার। আই এম ওয়ার্কিং ইন এ গুড পজিশন ইন এ প্রাইভেট কোম্পানি অ্যাট আহমেদাবাদ।
প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার। মানুষ মনে প্রাণে এই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করে, একজন উপযুক্ত জীবনসঙ্গী পেতে চায়। কিন্তু এমন কিছু মানুষও আছেন যারা এটাকে বেইমানি এবং বিশ্বাসঘাতকতার পর্যায়ে নামিয়ে এনেছেন। ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়ায় সবার কাছ থেকে তাদের আইডেন্টিটি, তাদের পরিচয় চাওয়া তো হয় ঠিকই, কিন্তু দুর্ভাগ্য যে সেগুলো যাচাই করার মতো কোনো উপায় বা পদ্ধতি তাদের হাতে নেই। এমনিতেও অনেক সময় সামনাসামনি অনেক মানুষ নিজেদের পরিচয় মিথ্যে বলেন আর প্রায়শই নিজেদের স্বার্থ চরিতার্থ করেন। এটা একটা ইঙ্গিত যে যাচাই না করা অনলাইন আইডেন্টিটি, একটা মিথ্যে পরিচয় কি ধরনের প্রতারণা করতে পারে। 20 লাখ ক্যাশ আর 60 লাখের জুয়েলারি ছিল। আপনি এতগুলো টাকা ক্যাশ আর জুয়েলারি এমন একটা লোকের হাতে দিয়ে দিলেন যার ফোন নাম্বার ছাড়া আর কিছুই জানেন না। স্যার, উনি মাকে বশ করে ফেলেছিলেন আর আমিও ওর ফাঁদে পড়ে যায়, ওনাকে পছন্দ করতে শুরু করে। এই আব্বাস আলীর ব্যাপারে আপনি যা যা জানেন ডিটেলে বলুন। স্যার, আমার বোনের স্বামী ওকে 2 বছর আগেই ছেড়ে দিয়েছে। এ খুব একলা হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম যে কিছু একটা কর, একজন ভালো মনের মানুষ খোঁজ আর জীবনে এগিয়ে চল। শোন, তুই খুব ভালো একটা চাকরি করিস, সব কিছু আছে তোর কাছে, কি নেই তোর? তোর বয়স মাত্র 41 বছর আর তোর সামনে পুরো জীবনটা পড়ে আছে। তুই আবার বিয়ে কর। এরকম কি করে করবো শেহনাজ? সুলেমানের 17 বছর বয়স, জানি না ও কি ভাববে। ও 17 বছরের, এটাই তো সুবিধা, বড় হয়েছে, সবকিছু বুঝতে পারবে। আমি এই বয়সে এখন নিজের জন্য হাজবেন্ড খুঁজবো, আমার তো ভাবলেই লজ্জা হচ্ছে। শোন, দিন বদলাচ্ছে, কি আর করতে হবে? ম্যাট্রিমনি সাইটে তোর প্রোফাইল দিয়ে দে, ব্যাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এটাও আমি করে দেবো, তুই শুধু হ্যাঁ বলে দে। তারপর আমি ওকে হেল্প করি, আমি ওর প্রোফাইলটা findmeamatch.com এ পোস্ট করি। তো আব্বাস আলী আপনার সাথে ওই সাইটের মাধ্যমে যোগাযোগ করে? হ্যাঁ, এই বছর সেপ্টেম্বরে। Abbas Ali, interested in you. Would you like to respond? আমিও প্রোফাইল চেক করেছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগে। আব্বাস আলী, বয়স 40 বছর, সিঙ্গেল, ইউকেতে আইটি প্রফেশনাল। এমন একজন জীবন সঙ্গীকে খুঁজছি যে শুধু আমাকেই ভালোবাসবে, আমার সম্পত্তি বা আমার স্ট্যাটাসকে নয়, যে আমার সঙ্গে জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলো কাটাতে চায়। আরে পছন্দ হয়েছে তো রেসপন্স কর। হ্যাঁ, কিন্তু শেহনাজ, আমার খুব ভয় লাগছে। তাবাসসুম, তোর আগের স্বামীর থেকে যে কেউ ভালো হবে। আর তুই তো শুধু কথাবার্তাই বলছিস, নিকা তো করতে যাচ্ছিস না। তো তোর কি মনে হচ্ছে নাম্বার দিয়ে দেবো? তা না হলে ও তোকে ফোন করবে কি করে? ঠিক আছে। হ্যাঁ, প্রথমবার কথা বলে ঠিকই লেগেছিল, তাই জন্য আমি দেখা করতে রাজি হলাম। প্রথমবার ওর সাথে কবে আর কোথায় দেখা করেন? ব্যাঙ্গালোর, সেপ্টেম্বরের 2nd উইকে দেখা করতে এসেছিল। আপনি একা গিয়েছিলেন দেখা করতে? হ্যাঁ, প্রথমবার একাই গেছিলাম। সত্যি বলতে, ফটোর থেকে আপনি সামনাসামনি বেশি সুন্দরী। থ্যাংক ইউ। যাই হোক, নিজের সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। আসলে আমি কানপুরেই বড় হয়েছি। 10 বছর আগে আমার বাবা মায়ের ইন্তেকাল হয়, তার 7 বছর পরে ইউকেতে শিফট হয়ে যাই। ওখানে কোনো মেয়ে পাননি আপনি? আগে না, তার জন্য সময়ই পাইনি। আর তারপর আমি এটাই ভেবে নিয়েছিলাম, থ্যাংক ইউ, ঠিক করেছিলাম যে ইন্ডিয়াতে এসেই বিয়ে করব। আসলে আমি 3 মাস আগেই প্রোফাইলটা ক্রিয়েট করি, কারণ কানপুরে আমাদের অনেক সম্পত্তি আছে, সেটা বিক্রি করার জন্য এখানে এসেছি। ভাবলাম এর ফাঁকে বিয়েটাও করে নেওয়া যাক। ভাবছিলাম যে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নভেম্বরে বিয়ে করে ইউকেতে ফিরে যাব। আমার ভাগ্য ভালো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আর একা ফিরে যেতে হবে না।
হ্যালো, আমি পিআই বলছি, সিটি পুলিশ স্টেশন কানপুর। গুড আফটারনুন স্যার, বেঙ্গালুরু পুলিশ স্টেশন থেকে পিএসআই বলছি স্যার। হ্যাঁ স্যার, বলুন কি ব্যাপার? স্যার একজন ঠককে খুঁজছি, খবর আছে সে কানপুরে থাকতে পারে। ওর কোনো ডিটেল আছে আপনার কাছে? স্যার ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে বের করা ওর একটা প্রোফাইল আছে আমাদের কাছে। ঠিক আছে, ওর প্রোফাইলটা ফ্যাক্স করে দিন, আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। আপনাদের কখনোই মনে হয়নি যে এটা একটা ফ্রড হতে পারে? আঁকে না স্যার, আমাদের একদমই মনে হয়নি। স্যার আমিও খুব খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আম্মিও হয়তো খুশি থাকবে, কেননা আব্বার কাছে আমি শুধু দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই পাইনি। দেখুন, আপনাদেরকে আমি শুধু একটাই কথা বলতে চাই, সেটা হলো যে আমি তাবাসসুমকে খুব ভালোবাসি। আর আপনাদের যদি এই ব্যাপারে কোনো রকম আপত্তি থাকে তাহলে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। জাস্ট জোকিং। আচ্ছা দেখো সুলেমান, তোমার থ্যাংক ইউ। আলটিমেটলি আমাকে তো ইন্ডিয়াতে সেটেল হতে হবে, কিন্তু কম করে 16 থেকে 17 বছর আমাকে ইউকেতেই থাকতে হবে। অনেক টাকা কামাতে হবে, কারণ যখন আমি ফিরে আসবো তাবাসসুমের সঙ্গে যাতে একটা কমফোর্টেবল লাইফ কাটাতে পারি। এই জন্য আমি এটা চাই যে তোমরা সবাই আমার সঙ্গে ইউকেতে শিফট হয়ে যাও। আমি জানি তুমি ইয়াং, তোমার অনেক স্বপ্ন রয়েছে, অনেক ইচ্ছা রয়েছে। ইউ আর ফ্রি টু সে এনিথিং ইউ ওয়ান্ট। তোমার ইচ্ছে মতো বাঁচার পুরো অধিকার আছে। আমার তো শুধু একটাই ইচ্ছা, আমি খুশি থাকুক, কারণ উনিই আমার সবকিছু। সরি বস, এখন ও আমার সবকিছু। স্যার ও মুহূর্তের মধ্যেই সবার মন জয় করে নিত, খুবই চার্মিং ছিল। আমাদের কখনোই ওর ওপর সন্দেহ হয়নি। আপনাদের কি কখনোই মনে হয়নি যে ওর অ্যাড্রেসটা নেওয়া দরকার, ও কি কাজ করে সেটা জানা দরকার? আর আপনাদের কথা অনুযায়ী ও খুব পয়সাওয়ালা ছিল, তাহলে ওর আপনার পয়সার প্রয়োজনটা কি? আর আপনি তার সম্পর্কে কিছু না জেনে শুনেই আপনার জুয়েলারি আর ক্যাশ তার হাতে দিয়ে দিলেন। আশ্চর্য। স্যার আমি ভেবেছিলাম যে ওই সব কিছু আমাদের ভবিষ্যতের ভালোর জন্য করছে। তাবাসসুম, মুম্বাইতে জুহু বিচের ধারে একদম সমুদ্রের কাছে একটা খুব সুন্দর বাংলো দেখেছি। আচ্ছা, ভাবছি ওখানে একটা বুটিক হোটেল বানাবো, কম রুমের, সুন্দর বাট ভেরি ক্লাসিক। আর কি, বুড়ো হওয়ার পরে ইন্ডিয়াতে শিফট হয়ে যাব, দুজনে একসঙ্গে হোটেল চালাবো। আর তাছাড়া সুলেমানেরও তো কাজে লাগবে পরে, যখন ও আরো বড় হয়ে যাবে, হি ক্যান টেক ওভার। সুলেমান আপনাকে পছন্দ করে, আপনি জানেন। আমি সবসময় এটাই ভয় পেতাম যে আমার জীবনে কেউ এলে ও সেটা মানতে পারবে কিনা, বাট হি ইজ ওকে উইথ ইউ। আমিও সুলেমানকে খুব পছন্দ করি, খুব বুদ্ধিমান ছেলেও। হি হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার। তো বাংলোর ডিল পুরো করার জন্য আপনাকে মুম্বাই যেতে হবে? হ্যাঁ, আমি সবকিছু ভেবেই রেখেছি। আসলে কানপুরের ওই বাংলোটা যদি একবার বিক্রি হয়ে যায় তাহলে কম করে ওটা থেকে 2.5 কোটি পাবো। আর তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে নেবো 1 কোটি, তারপরে ডিল পাকা। এই সমস্ত কমপ্লিট করতে প্রায় 3 সপ্তাহ লেগে যাবে। তারপর ফিরে এসে আপনার সঙ্গে নিকা করে ইউকেতে শিফট হয়ে যাব। তো এর জন্য আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে। হ্যাঁ, আসলে 1 কোটি কম পড়ছে তো, তাই। আর আপনি যদি আমার কাছ থেকে টাকা চান তাহলে আপনার ইগোতে লাগবে, রাইট? না, কিন্তু তাও আমি তোমার কাছ থেকে নেব না। যদি নিতেই হয় সেটা বিয়ের পরে। আব্বাস, এই সব কিছু তো আপনি আমাদের ফিউচারের জন্যই করছেন, আর আমার নিজের ভালোবাসার প্রতি পুরো আস্থা আছে, আর তার জন্য কোনো বিয়ে স্ট্যাম্পের দরকার নেই। দেখো তাবাসসুম, আমি এটা চাই না যে তুমি কোনোভাবেই আমার ভালোবাসাকে সন্দেহ করো, আর আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আপনি এরকম কেন ভাবছেন? আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে নিন। অ্যালুমিনিতে আমি প্রচুর টাকা পেয়েছি, জুয়েলারি আর ক্যাশ মিলিয়ে মোটামুটি 70-80 লাখ টাকা হবে। আমাদের প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। তাহলে তুমি অনেক টাকার মাল কিনে ধরো, যদি এতগুলো টাকা নিয়ে আমি পালিয়ে যাই তবে? হ্যাঁ, তো যান না পালিয়ে। আচ্ছা, কিন্তু একটা কথা, আপনার সাথে সাথে আমাকেও নিয়ে যাবেন। আশ্চর্য, আপনি তো দেখছি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছেন। ও আপনার মনে এতটাই ভালোবাসা আর বিশ্বাস জন্মাতে সক্ষম হয়েছিল যে ও
ও আপনার সমস্ত জুয়েলারি আর ক্যাশ নিয়ে পালিয়ে গেল, আর আপনি কিছুই করতে পারলেন না, শুধু দেখেই গেলেন। স্যার, আব্বাস যে সিম কার্ড ইউজ করছিল সেটা বেঙ্গালুরুরই, আর ও শুধু ওনার সঙ্গে কথা বলবে বলে সিম কার্ডটা নিয়েছিল। ম্যাডাম, আপনি বলেছিলেন যে যেদিন আপনি ওকে আপনার ক্যাশ আর জুয়েলারি দিয়েছিলেন সেদিন ওর দিল্লি থেকে ফোন এসেছিল। হ্যাঁ স্যার। সেদিন ওর দিল্লি থেকে কোনো ফোনই আসেনি। কিন্তু এসব হলো কি করে? ঠিক আছে, আমি বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি, ঠিক আছে? ও খুব বুদ্ধি করে আপনাকে ঠকিয়েছে। স্যার, উনি আমাদের সবাইকে ঠকিয়েছেন। আমার আম্মি সরলতাকে কাজে লাগিয়েছে, আমাদের সরলতাকে কাজে লাগিয়েছে। ওকে অবশ্যই শাস্তি পেতে হবে স্যার। পাবে, ও নিশ্চয়ই শাস্তি পাবে, বাঁচতে পারবে না ও। কিন্তু এখন আমাদের কাছে ওর মিথ্যে পরিচয় ছাড়া কিছুই নেই। একটা মিথ্যে পরিচয়, একটা মিথ্যে নাম, সবটাই ফেক। স্যার, বেঙ্গালুরুর সমস্ত ছোট বড় হোটেলে খোঁজ নিয়েছি, কিন্তু ওর কোনো খবর পাওয়া গেল না। আপাতত ওর IMEI নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি, কিন্তু আপাতত ওর ফোনটা সুইচ অফ আছে। এর ওই কানপুরের কানেকশনটা কি হলো? স্যার, ওখানকার পুলিশ এর আগে ওর কোনো ফ্রড কেস পায়নি। আর কানপুরের মতো জায়গায় আব্বাস আলীর মতো একটা ঠককে খোঁজার কোনো মানেই হয় না স্যার। মনে হয় না ওর ওখানে কোনো প্রপার্টি আছে। কোনো প্রমাণ না রেখে এত বড় একটা ফ্রড করে সহজে পালিয়ে গেল। অদ্ভুত ব্যাপার স্যার। ওনারা এটুকুও জানে না যে ও ইউকেতে কি কাজ করতো। আমার তো ওর এই ইউকের গল্পটাও মিথ্যে মনে হচ্ছে। ওর ষড়যন্ত্রের একটা অংশ, পুরো ফ্রড, জাস্ট লাইক হিম। স্যার, মনে হয় ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে অন্য লোকদেরও ঠকিয়েছে। হয়তো সেদিকে নজর দিলে আমরা কোনো ক্লু পেয়েও যেতে পারি। হ্যাঁ, সেটা হতে পারে। তুমি একটা কাজ করো, টেকনিক্যাল টিম থেকে নীলেশ স্বামীকে ডাকো। স্যার। তুমি এইবারে এই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো। পুলিশ নিজের কাজ করছে, ওকে খুঁজে বেড়াচ্ছে। কত বড় পোকা আমি। such a big emotional fool I am. না মা, এমনটা হয়েই থাকে। আর এতে তোমার কি দোষ? তুমি তো সব ভালোর জন্যই করেছিলে, তাই না? তাবাসসুমের সঙ্গে যে প্রতারণা করেছিল তার আসল পরিচয় সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটাও উড়িয়ে দেওয়া যায় না যে আব্বাস আলী সম্পূর্ণ ভুয়ো একটি নাম। এটা কি এই ব্যক্তির প্রথম প্রতারণা ছিল, নাকি এটা তার করা অনেকগুলি প্রতারণার মধ্যে মাত্র একটি ছিল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাবাসসুমের সঙ্গে যে প্রতারণা করেছিল তার আসল পরিচয় সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটাও উড়িয়ে দেওয়া যায় না যে আব্বাস আলী সম্পূর্ণ ভুয়ো একটি নাম। এটা কি এই ব্যক্তির প্রথম প্রতারণা ছিল, নাকি এটা তার করা অনেকগুলি প্রতারণার মধ্যে মাত্র একটি ছিল? নীলেশ আমার পুরো বিশ্বাস যে এই লোকটা আরো অনেক মহিলাকে ঠকিয়েছে। হয়তো এর আগেও কখনো ধরা পড়েনি, আর তাই ফ্রড করার সাহস আরো বেড়েছে। আমার তো মনে হয় আব্বাস আলী ওর আসল নামই নয়, একটা নকল নাম। হতে পারে ও হয়তো নিজের নাম পাল্টে পাল্টে নিজের কাজ বুঝবে। এর প্রোফাইল তো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে 26 অক্টোবর 2012-তে। কোথা থেকে করেছে? বেঙ্গালুরুর কোনো ওয়্যারলেস কানেকশন থেকে। ওয়্যারলেস ওয়াইফাই, মেবি ফ্রম সাম হোটেল। ওয়েট স্যার, এক সেকেন্ড। হ্যাঁ, হোটেল দামিনী। এটা তো সেন্ট পিটার্স রোডে, আমরা তো ওখানে চেক করতে গেছিলাম। ও হয়তো অন্য কোনো নামে ওখানে ছিল, হয়তো নিজের চেহারাও পাল্টে ফেলেছিল। এরকম ধূর্ত লোকেরা এটাই করে থাকে, নামের পাশাপাশি নিজের চেহারাও পাল্টে ফেলে। নীলেশ, ক্যান ইউ চেক ফর আস যে ও নিজের নাম পাল্টে অথবা চেহারা পাল্টে অন্য কোনো প্রোফাইল বানিয়েছে কিনা? লেটস ট্রাই স্যার। স্যার, আমার মনে হয় ও নিজেকে হয়তো এইভাবে পরিচয় দেয় যে ও আইটি প্রফেশনাল ফ্রম ইউকে। স্যার, এর দাড়িটা যদি এরকম করে দেওয়া হয় তাহলে এটা ওই লোকটাই যাকে আমরা খুঁজছি। কিন্তু এর নাম তো এখানে দেখাচ্ছে নওয়াজ কুরেশি। এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে? না স্যার, এই প্রোফাইলটা ফেব্রুয়ারি 2012-তে তৈরি হয় আর জুন 2012-তে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। হয়তো তখনও এরকম কোনো ক্রাইম করেছিল আর তারপর ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। মেবি ইউ আর রাইট। তাহলে বরং ওই সময় ওর করা কিছু ইন্টারাকশনস দেখা যাক। ও ওই সময় এই 3 জন মহিলার সঙ্গে কথা বলেছে, তাহলে এদের 3 জনের প্রোফাইলও দেখে নেওয়া যাক। মেহেরুন্নিসা, সোনিয়া আর বৈশালী প্রিন্ট আউট বার করে দেখা যাক। প্রথম জন কলকাতার, দ্বিতীয় জন অমৃতসরের, আর তৃতীয় জন হলো আহমেদাবাদের। স্যার, এর থেকে আমরা কি জানবো সেটা বলতে পারছি না, কিন্তু স্যার এই পসিবিলিটি আছে যে এই 3 জনকেও হয়তো ঠকিয়েছে। যাই হোক, কিন্তু হয়তো এই 3 জনের মাধ্যমে আমরা ওর কোনো ক্লু পেয়ে যাব। হ্যালো, সোনিয়া আলুওয়ালিয়া। হ্যাঁ বলছি। আঁকে হ্যাঁ, আমি মেহেরুন্নিসা বলছি। নওয়াজ কুরেশি, আপনি চেনেন লোকটাকে? নওয়াজ কুরেশি
আগে হ্যাঁ, নওয়াজ কুরেশি। ফাইন্ড মিয়া ম্যাচে আপনি যার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই। হ্যাঁ মনে পড়েছে, একবার কথা হয়েছিল ওর সাথে। দেখুন, আমরা ওকে খুঁজছি। আপনি কি বলতে পারবেন যে ও কোথায় থাকে, এখন কোথায় আছে, এরকম কোনো তথ্য? আমার সাথে অল্প কিছু কথা হয়েছে। আমি ইন্ডিয়ার বাইরে যাব না, তাই এই বিষয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এই নওয়াজ কুরেশি কোথায় থাকতো? আমাকে তো দিল্লি বলেছিল, বাকিটা আমি জানি না। বোধহয় লখনৌ অথবা জানি না। দেখুন আমি ঠিক মনে করতে পারছি না। আমরা দু একবার কথা বলেছি ঠিকই, কিন্তু দেখা হয়নি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। মেহরুনিসা কিছু বলতে পারলো না। সোনিয়ার থেকেও কিছু জানতে পারলাম না। হ্যালো। বৈশালী গণত্রা? হ্যাঁ বলছি, আপনি কে? বেঙ্গালুরু পুলিশ স্টেশন থেকে পিএসআই বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনি কি নওয়াজ কুরেশি নামে কাউকে চেনেন? ব্যাপারটা কি? আপনি কি ওনাকে চেনেন? দেখুন, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দেখুন, ওর ব্যাপারে আমাদের কিছু তথ্য চাই। হয়তো আপনার সঙ্গে না হোক, ওর অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। ও হয়তো অন্য কাউকে ঠকাচ্ছে। কি? ও এরকম কি করে করতে পারে? ও তো জেলে। কি? স্যার, এই নওয়াজ কুরেশি ওরফে আব্বাস আলী 2012-তে বৈশালী নামের একজন মহিলাকে ঠিক এইভাবেই ঠকিয়েছিল। আর সে বলছে ওকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। কোন জায়গায়? আহমেদাবাদ। চলো অফিসে গিয়ে দেখা যাক। এই ব্যক্তি 29শে জুন গ্রেপ্তার হয়, 30শে জুন একে কোর্টে পেশ করা হয় এবং জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। আর 2রা সেপ্টেম্বর এ বেল পেয়ে যায়। বারোত্রা থেকে গ্রেপ্তার হয়েছিল। খুব নির্লজ্জ মানুষ। বেল পেয়েই আবার ঠকাতে শুরু করেছে। স্যার, এই কেসটা সিটি পুলিশের কাছে ছিল? হ্যাঁ ঠিকই বলেছেন। সিটি পুলিশ আর বৈশালীর সঙ্গে দেখা করতে হবে। স্যার, আমি ওদের সঙ্গে কথা বলে নিয়েছি, গিয়ে দেখা করে যেতে পারে। চিন্তার বিষয় হচ্ছে এটাই যে এই লোকটা জেলে গিয়ে আবার বেলে ছাড়া পেয়েই আবার জালিয়াতি শুরু করে দিয়েছে। মানে নিজের স্বভাবটা বদলাতে পারছে না। এর শোধরাবার নয়। আমরা যদি একে ধরতে না পারি তাহলে না জানি কত মহিলার সর্বনাশ করবে আর কত লোককেও ঠকাবে। ইয়েস স্যার। নীলেশ ওই লোকটাকে আমাদের ক্রমাগত ট্র্যাক করে যেতে হবে। এ পাল্টাবার নয়, এ আবার নতুন কোনো প্রোফাইল তৈরি করে কোনো মহিলাকে ঠকাবার চেষ্টা করবে। আহমেদাবাদ থেকে খবর পেয়েছি ওকে গ্রেপ্তার করার আগে অনেক কাজ বাকি আছে। ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতে আমি নজর রাখবো স্যার। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও নজর রেখো। হয়তো সেখানে এমন কিছু প্রোফাইল পেতে পারো যার থেকে ওর সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। হাই, আমি নার্গিস, 39 বছর বয়স। আমার একটা 8 বছরের ছেলে আছে। আমি ভোপালের প্রাইভেট ফার্মের সিনিয়র লেভেল ম্যানেজার। আমি এমন একজন সঙ্গীকে চাই যে আমার সাথে জীবনের সমস্ত খুশিকে ভাগ করে নেবে। ও নিজের নাম নওয়াজ কুরেশি বলেছিল। রিয়েল নামটা কি আমি জানি না। পুলিশ ওকে গ্রেপ্তার করার পর কি আপনার সঙ্গে ওর দেখা হয়েছে? আগে না, কিন্তু অ্যারেস্টের পর পুলিশই আমাকে বলেছিল যে ওর নাম নওয়াজ কুরেশি নয়। দেখুন, আমরা যখন ওকে ধরেছিলাম তখনও আর একজন মহিলাকে ঠকিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আলতাফ অন্য নাম নিয়ে ওখানে ছিল। আমি খুব বোকা যে ওর কথাই ভুলে গেছিলাম। এনিওয়েজ, এখন আমি আর ওর সম্পর্কে কথা বলতে চাই না। বৈশালী দেবী, আমি বুঝতে পারছি আপনার সাথে যেটা ঘটেছে সেটা ভাবতে গেলে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ওই লোকটা এখনো পাল্টায়নি। ও নিজের স্বভাবকে এখনো বদল করেনি। বহু মেয়েকে ঠকাচ্ছে ও। আই এম শিওর নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার সাথে যা ঘটেছে তা আর কারোর সঙ্গে ঘটুক।
জাভেদ শেখ। হাই, আই এম জাভেদ শেখ। ফটোর থেকেও আপনি অনেক বেশি সুন্দরী নার্গিস। এমন ব্যক্তিকে কি করে খুঁজে বের করা সম্ভব যার কোনো আসল পরিচয় নেই? আব্বাস আলী থেকে পুলিশ নওয়াজ কুরেশি পর্যন্ত পৌঁছলো। মানুষ এক, নাম দুটো, ফ্রডও দুটো। একটা ফ্রড বেঙ্গালুরু তাবাসুমের সঙ্গে, অন্য ফ্রড আহমেদাবাদের বৈশালীর সঙ্গে, আর সে হয়তো তৃতীয় ফ্রডও করতে চলেছিল যখন পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে, আর তারপর সে বেইলে ছাড়া পায়। কিন্তু পুলিশ তার মোডাস অপারেন্ডি বা তার সম্পর্কে ঠিক মতো খোঁজ খবর নেওয়ার আগেই সে জাভেদ শেখ সেজে তার পরের শিকারকে টোপ দিয়ে ফেলেছিল, ভোপালের নার্গিস। কিন্তু সে নার্গিসকে নিজের ফাঁদে ফেলার আগেই পুলিশ কি তাকে গ্রেফতার করতে পারবে? নার্গিসও কি তার প্রেমের ফাঁদে শিকার হয়ে ধরা দেবে? পরের দিন আমরা আপনাদের দেখাবো এই ম্যারাথন সিরিয়াল প্রতারককে পুলিশ কিভাবে ধরল তার দ্বিতীয় তথা শেষ ভাগ।